Hello dear students, welcome to LearnStart ইউটিউব চ্যানেল। I am সিদ্দিক স্যার। দেখুন, এই চ্যানেলে আপনাদের নতুন সিলেবাস অনুযায়ী 2023-এর লাস্ট যে নতুন সিলেবাস বেরিয়েছিল সেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিককে এক্সপ্লেন করে দেওয়া হয়। আজকে এই ভিডিওতে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এই থিওরিটাকে প্রথমে খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেব। যে জায়গাগুলো প্রাইমারি টেট এবং সিটেটের জন্য আপনাদের কাজে লাগবে সেই জায়গাগুলো, সেই পয়েন্টগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে এবং শেষে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন। এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া হচ্ছে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার সেই আগের ভিডিওগুলো আপনারা দেখুন এবং খাতায় নোট করুন। যেখানে আপনার অসুবিধা হবে আমাকে আপনারা কমেন্টে বলবেন, অথবা চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন। আমি আপনাদের সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব এবং টেলিগ্রাম গ্রুপে এই ধরনের এমসিকিউগুলোর পিডিএফ আপনাদেরকে ফ্রিতে, প্রত্যেকটা টপিক ওয়াইজ পিডিএফগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকবেন। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে। প্লেলিস্টগুলো ফলো করুন, দেখবেন আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং ফুল প্রিপারেশন নিতে পারবেন এই চ্যানেল থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। থর্নডাইকস ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অর্থাৎ থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি কার, তাহলে আপনাকে বলতে হবে থর্নডাইকের। এই জন্য থিওরির নামগুলোও ভালোভাবে মনে রাখবেন এবং উল্টোভাবে দিতে পারে আপনাকে। যদি বলা হয় যে থর্নডাইকের থিওরিটির নাম কি ছিল, তাহলে আপনাকে বলতে হবে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ওকে, এই জায়গাগুলো আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো চলুন, এই ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন থর্নডাইক, EL থর্নডাইক মানে এডওয়ার্ড লি থর্নডাইক। তো ইনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। একে ফাদার অফ এডুকেশনাল সাইকোলজিস্ট বলা হয়। ওকে, সাইকোলজি বলা হয়। একে কি বলা হয় না, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি বলা হয়। অর্থাৎ ইনি ছিলেন একজন শিক্ষা মনোবিজ্ঞানের জনক। হ্যাঁ, একে শিক্ষা মনোবিজ্ঞানের জনক বলা হয়। তার একটা বিখ্যাত বই আপনারা মনে রাখুন। এই বিখ্যাত বইটি 1899-এ প্রকাশ পেয়েছিল, যেটা অ্যানিম্যাল ইন্টেলিজেন্স। কি না, তার বিখ্যাত বইটির নাম ছিল অ্যানিম্যাল ইন্টেলিজেন্স। ওকে, এইটা থেকেও এমসিকিউ হয়, আপনারা এই নামটা মনে রাখবেন যে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই বইটি কার, তাহলে আপনাকে বলতে হবে থর্নডাইকের। ওকে, এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা পয়েন্টকে ভালোভাবে জানতে হবে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। আচ্ছা, এই থিওরি প্রসঙ্গে তিনি একটা বিখ্যাত উক্তি বলেছিলেন, একটা লাইন বলেছিলেন, কথা বলেছিলেন। সেই লাইনের মধ্যেই তার এই থিওরির সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। তো এই লাইনটা আপনাদেরকে বিশেষভাবে জানতে হবে। যেমন তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ অ্যাসোসিয়েশনস বিটুইন স্টিমিউলি অ্যান্ড রেসপন্স। ওকে, কি বললেন না, বললেন লার্নিং ইজ দ্য রেজাল্ট। লার্নিং মানে কি, শিখন। এই শিখন হলো একটা ফল। কিসের ফল না, অফ অ্যাসোসিয়েশনস। এই অফ অ্যাসোসিয়েশনস মানে কি না, একটা সংযোগ সাধনের ফল বিটুইন স্টিমিউলি অ্যান্ড রেসপন্স। অর্থাৎ স্টিমিউলি মানে হচ্ছে উদ্দীপক, অ্যান্ড রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া। এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের ফলাফলই হলো শিখন। তাহলে শিখনটা কি বললেন থর্নডাইক বললেন যে স্টিমিউলাস এবং যে রেসপন্স রয়েছে, যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া রয়েছে, এই উদ্দীপক কি, প্রতিক্রিয়া কি, এর আগে আমি প্যাভলোভের থিওরিতে, স্কিনারের থিওরিতে ডিটেলসে বলেছি। এখন আর এগুলো না বাড়িয়ে আপনাদেরকে আমি একটু তবুও বলছি। উদ্দীপক হচ্ছে কি না, যার জন্যে আমরা কিছু করি। হ্যাঁ, আমরা কেন করছি। ধরুন আজকে আপনি আমার ক্লাসটা দেখছেন, কেন দেখছেন না,
আপনার একটা লক্ষ্য আছে যে আমার সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য আপনি কাজটা করছেন। তো পরীক্ষাটা একটাকে আমরা স্টিমিউলি হিসাবে ধরতে পারি, এবং যা করছেন সেটাকে বলা হচ্ছে রেসপন্স বা অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন করছেন, কাজ করছেন, সেটাকে বলা হচ্ছে রেসপন্স, প্রতিক্রিয়া করছেন। ওকে, তো আমরা ওইখানে যে দেখেছিলাম যে কুকুরকে তার খাদ্যবস্তু দেখালে হ্যাঁ তার লালাক্ষরণ হয়। তো এই খাদ্যবস্তুটা হচ্ছে উদ্দীপক এবং লালাক্ষরণ এটা হচ্ছে প্রতিক্রিয়া। এইগুলো নিয়ে ডিটেলসে বলা হয়েছে, আপনারা চ্যানেলে প্লেলিস্টগুলো ফলো করুন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে এবং টপিক ওয়াইজ ভিডিওগুলো আসছে। এটা হচ্ছে মারাত্মক জিনিস যে টপিক ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। তো এই চ্যানেলের সাথে এইভাবে যুক্ত থাকলে আপনার প্রত্যেকটা ভিডিও সিলেবাসে নতুন 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 সিলেবাসের যে প্রত্যেকটা টপিক রয়েছে সেই টপিকের প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করা হচ্ছে, কোনো বইকে ফলো করা হয় না। ঠিক আছে, অফিসিয়াল যে সিলেবাস সেই সিলেবাসকে ফলো করা হয়। তো যেটা বলছিলাম, এই লাইনটা ভালোভাবে বুঝুন, তাহলেই পারবেন। পরীক্ষায় এরকম থাকবে, কি প্রশ্ন থাকবে এখান থেকে না, এখানে থাকবে যে এস আর বন্ডের কথা, এই এসআর এর কথা কে বললেন? প্রত্যেকেই এসআর এর কথা বলেছেন। হ্যাঁ, মানে স্টিমুলাস এবং রেসপন্স প্রত্যেকেই বলেছেন, প্যাভলভ বলেছেন, স্কিনারও বলেছেন, থর্নডাইকও বলেছেন। তো এই প্রশ্ন আবার কি উত্তর করবেন? এখানে দেখুন এই উক্তিটাতে বলেছে লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ অ্যাসোসিয়েশনস বিটুইন স্টিমিউলি অ্যান্ড রেসপন্স। এই স্টিমিউলাস এবং রেসপন্সের মধ্যে এস এবং আর এর মধ্যে কানেকশনিজম, এই কানেকশন করার কথা প্রথম তিনি বললেন, বন্ডের কথা তিনি বললেন যে এই বন্ডের ফলেই কিন্তু শিখন হয়, লার্নিং হয়। ঠিক আছে, এই জন্য তার থিওরিকে, এই থর্নডাইকের থিওরিকে এই জন্যে এস আর বন্ড থিওরিও বলা হয়। তাহলে আপনাকে এরকমও প্রশ্ন করা হতে পারে যে এস আর বন্ড থিওরি কাকে, কোন থিওরিকে বলা হয় বা কার থিওরিকে বলা হয়? কোন থিওরি বললে বললেন প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরো তত্ত্ব থিওরি এরকম বলতে পারেন, বা থর্নডাইকের থিওরি। ঠিক আছে, তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো, ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, কারণ আমার এই চ্যানেলটাকে গ্রো করতে পারে কেবলমাত্র আপনারাই। কি করে গ্রো করবেন না, আপনারা আমার এই ভিডিওগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের ফেসবুক এগুলোতে আমার ভিডিওগুলোর লিঙ্কগুলো আপনাদেরকে শেয়ার করতে হবে। এতে করে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে, এবং যত তাড়াতাড়ি গ্রো করবে আমি আপনাদের তত বেশি বেশি ভিডিওগুলো দিতে পারবো, নোটসগুলো ফ্রিতে দিতে পারবো। কারণ এইভাবে গ্রো যত করবে তত আমি কাজে এনার্জিও পাবো। আসলে আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে রয়েছি। ঠিক আছে, তো এইবারে চলুন থর্নডাইকের ক্ষুধার্ত বিড়ালকে নিয়ে যে থিওরিটা ছিল সেটাকে একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। ওকে, তো প্রথমে বলবো, দেখুন এখানে একটা ক্ষুধার্ত বিড়ালকে, একটা ক্যাট, একটা ক্ষুধার্ত বিড়ালকে প্রথমে একটা পাজল বক্সে রাখা হয়েছিল। ঠিক আছে, এই বক্সের বাইরে একটা মাছের বাটি রাখা হয়েছে। এই বাটিটাই, এই মাছের বাটি এটাই হচ্ছে স্টিমিউলি, হ্যাঁ মানে উদ্দীপক। তো একটা মাছের বাটি রাখা হয়েছিল, বক্সের বাইরে খাবার দেখে ক্ষুধার্ত বিড়াল বাইরে আসার চেষ্টা করছিল। ঠিক আছে, তো দেখুন আপনাকে আগে প্রথমে বলি পাজল বক্স, এই পাজল বক্সটা কী ছিল, এই পাজল বক্স সম্পর্কে একটু বলে নিই। দেখুন পাজল বক্স মানে হচ্ছে ধাঁধার বাক্স। হ্যাঁ, পাজল বক্স কেন বলা হলো, এই বাক্সে কিছু সেখানে ধাঁধার মধ্যে পড়ে যায় যে কোনটা দিয়ে বেরোবে। অনেকগুলো দরজা থাকে, এখানে অনেকগুলো দরজা থাকে, কিন্তু বাইরে আসার জন্য কেবলমাত্র একটাই আসল দরজা ছিল, সঠিক দরজা ছিল। ওকে, তো এই দরজাটা ভিতর থেকে একটা লিভারের সাথে যুক্ত ছিল, একটা স্ট্রিংয়ের সাথে যুক্ত ছিল। এইটা একটা লিভার, এইটা হচ্ছে একটা স্ট্রিং। হ্যাঁ, এই স্ট্রিংটা এমনভাবে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে এটা লিভার, এটা স্ট্রিং। হ্যাঁ, এই স্ট্রিংটা বা এই লিভারটাতে যদি এই লিভারটাতে যদি চাপ দেয়, বিড়াল যদি ভেতর থেকে চাপ দেয়, হ্যাঁ, তাহলে এই ছিটকিনিটা উপরে উঠে যাবে, হ্যাঁ, এবং দরজাটার নিচে পড়ে যাবে। তো এখন যদি প্রশ্ন করা হয় যে পাজল বক্স কে ব্যবহার করেছিলেন, তাহলে আপনাকে বলতে হবে থর্নডাইক, থর্নডাইক। ওকে, এই ধরনের প্রশ্নগুলো হবে। তো যেটা বলছিলাম যে ক্ষুধার্ত বিড়ালকে কি করলো, প্রথমে পাজল বক্সের মধ্যে রেখে দেওয়া হলো এবং বাইরে একটা মাছের বাটি
রেখে দেওয়া হলো। ক্ষুধার্ত বিড়াল বাইরে মাছের টুকরো দেখে বা মাছ দেখে কি করলো, সে বাইরে আসার চেষ্টা করলো। অনেকক্ষণ চেষ্টার পরে পাজল বক্সের ভিতরে থাকা যে একটা লিভার ছিল, এই লিভারে বিড়ালের পায়ের চাপ পড়ে যায় এবং চাপ পড়ার সঙ্গে সঙ্গে বক্সের দরজা খুলে যায়। এইভাবে বিড়াল বাইরে বেরিয়ে এসে ওই খাবারটাকে খায়। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। বিড়ালটিকে ক্ষুধার্ত অবস্থায় পুনরায় আবার অন্য দিন পাজল বক্সে আবার ভেতরে ঢোকানো হলো এবং বাইরে খাবার দেখে বিড়াল বাইরে আসতে চাইলে এর আগে যখন তাকে যতটা সময় লেগেছিল এখন কিন্তু সেই সময়টা লাগে না। কিন্তু তারপরে এইভাবে বেশ কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি করা হলো বেশ কয়েকবার। ঠিক আছে, একদিন দুই দিন না, কিন্তু বেশ কিছু দিন ধরে এইভাবে বিড়ালকে বারবার ক্ষুধার্ত অবস্থায় বিড়ালকে ভরা হতো, মানে ওইখানে ঢোকানো হতো, ভেতরে প্রবেশ করানো হতো। তারপরে বিড়াল ওই মাছের টুকরো দেখে বারবার বাইরে আসার চেষ্টা করতো। কিন্তু এই দেখা গেল যে প্রথম দিন যখন বিড়ালকে বাইরে আসতে সময় লেগেছিল দেখা গেল 120 সেকেন্ড, ধরে নিলাম 2 মিনিট সময় লেগেছিল। কিন্তু দেখা গেল বেশ কিছুদিন পরে এইভাবে বিড়ালকে যখন বারবার ঢোকানো হতো তখন কিন্তু তার প্রচেষ্টার সংখ্যা, বাইরে বেরিয়ে আসার চেষ্টাটা অনেক সময় কম লাগতো। ঠিক আছে, তো এই যে তার চেষ্টাটাকে কম লাগছে, চেষ্টা যত বেড়েছে, যত তাকে প্র্যাকটিস করানো হয়েছে তার সময়টাকে তত কম লেগেছে। এটাকেই তিনি একটা বিশেষ নাম দিলেন। থর্নডাইক একটা বিশেষ নাম দিলেন, যেটা আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে জানতে হবে এবং এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এবং এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। কি প্রশ্ন না, টাইম কার্ভ। এর নাম দিলেন কি না, টাইম কার্ভ। কি নাম দিলেন, টাইম কার্ভ। তাহলে আপনাকে ধরতে পারে পরীক্ষায় যে টাইম কার্ভ কি ছিল, বা আপনার অনেকগুলো অপশন থাকবে, সেইগুলোকে বলতে হবে টাইম কার্ভ, বা টাইম কার্ভ কে ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তাহলে আপনাকে বলতে হবে থর্নডাইক। তো টাইম কার্ভ কি সেটাকে একটুখানি জেনে নেওয়া যাক। দেখুন থর্নডাইক কি বললাম, এইভাবে পড়ুন। থর্নডাইক তার পরীক্ষায় ক্ষুধার্ত বিড়ালের পুনরাবৃত্তির সময়কে একটা লেখচিত্রের সাহায্যে, গ্রাফের সাহায্যে প্রেজেন্টেশন করলেন। লেখচিত্রের সাহায্যে পরিবেশন সেটাকে করলেন। কি বললেন সেখানে, তিনি বললেন যে পুনরাবৃত্তির সংখ্যা অর্থাৎ নাম্বার অফ ট্রায়ালস, এই নাম্বার অফ ট্রায়ালস যত বাড়বে, তো এই বাড়ার সঙ্গে সঙ্গে তার লেখটা, তার কার্ভটা অনেকটা নিচে নেমে আসবে, মানে সময়টা কম লাগবে। তো একেই অর্থাৎ কি বললেন যে প্রচেষ্টার সংখ্যা যত বাড়বে, তার নাম্বার অফ সেকেন্ডস তত কমতে থাকবে। একেই তিনি টাইম কার্ভ বললেন। ঠিক আছে, কি বললাম না, থর্নডাইক তার পরীক্ষায় ক্ষুধার্ত বিড়ালের পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করলেন। পুনরাবৃত্তির এই সংখ্যাটা বাড়ার সঙ্গে সঙ্গে, নাম্বার অফ ট্রায়ালস বাড়ার সঙ্গে সঙ্গে নাম্বার অফ সেকেন্ডস কমতে থাকে। এর জন্যে এই কার্ভটা, এই লেখটা কি হয়, ক্রমশ নিচের দিকে নামতে থাকে। একেই টাইম কার্ভ বললেন। এই যে প্রেজেন্টেশন করলেন গ্রাফের মাধ্যমে, এই জন্য এটাকে কার্ভ বলা হয়, টাইম কার্ভ বলা হয়। ওকে, এই জায়গাগুলো আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই হবে। এরপরে চলুন, এরপরে তার থিওরিতে যার জন্য এই থিওরিটা বিশেষভাবে রূপ পেয়েছিল এবং যেখান থেকে আমাদের কার্যকরী জিনিস, সেটা হচ্ছে এক্সামে কি ধরনের কি হয় এখানে কতগুলো লজ বা কতগুলো সূত্রের কথা তিনি বলেছিলেন। এখানে 3 বেসিক লজ অ্যান্ড 5 সেকেন্ডারি লজের কথা বললেন, অর্থাৎ তিনি দুই ধরনের সূত্রের কথা তিনি বললেন। কি কি, একটা হচ্ছে বেসিক ল বা প্রাইমারি ল বা মুখ্য ল বলা হয়, বা প্রধান সূত্র বলা যেতে পারে। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি ল বা গৌণ সূত্র বা অপ্রধান সূত্র। ঠিক আছে, তো এই ধরনের দুই ধরনের তিনি সূত্রের কথা বললেন। আপনারা এই রকম বলবেন না, দুই ধরনের বলতে এই নিচের যে ভাগগুলো 1 2 3 4 5 6 করে দেওয়া আছে সেই ভাগগুলো না, কিন্তু এখানে হচ্ছে বেসিক ল এবং সেকেন্ডারি ল, এই দুই ধরনের কথা বললেন, দুটো ক্যাটাগরির কথা বললেন, একটা প্রধান একটা অপ্রধান, বা একটা মুখ্য এবং একটা গৌণ, বা বলা যেতে পারে বেসিক ল এবং সেকেন্ডারি ল। ওকে,
তো এই জায়গাগুলো আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। প্রশ্ন কিন্তু ধাঁধার মধ্যে দিয়ে দেবে আপনাকে, তাহলে বুঝে নিতে হবে প্রশ্নে কি বলা হচ্ছে। টু টাইপের কথা বললেন, টু ক্যাটাগরির কথা বললেন। ক্যাটাগরিগুলো হচ্ছে বেসিক এবং সেকেন্ডারি। এবং আবার এই বেসিক লকে তিনি, এই বেসিক ল এর মধ্যে, হ্যাঁ, বেসিক ল ছিল 3টি। কটি না 3টি বেসিক ল ছিল। এবং অন্যদিকে আমরা সেকেন্ডারি লগুলো দেখেছিলাম বা গৌণ সূত্র ছিল 5টি। এই সূত্রগুলো আপনাদেরকে জানতে হবে এবং বিশেষ করে এই বেসিক ল সম্পর্কে ডিটেলসে জানতে হবে। এবং এই যে গৌণ সূত্রগুলো যে 5টা নাম, এই নামগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ এইখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। আর আজকালকার প্রশ্ন কিন্তু খুব একটু আপনারা যে জায়গাটা টাচ করবেন না, বেশিভাবে ভালোভাবে দেখবেন না, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো আপনাদেরকে এই জায়গাগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। এই জন্য কী করতে হবে, ভালোভাবে ডিটেলসটা এক্সপ্লেনটাকে বুঝে নিতে হবে সহজ ভাষায়, এবং আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এইগুলো খাতাতে নোট করুন, স্ক্রিনশট করে নেবেন, খাতাতে নোট করে নেবেন, ঠিক আছে? ভালোভাবে বুঝে খাতায় নোট করে নিতে হবে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে ফললাভের সূত্র, বা এটাকে বলা হয় ল অফ ইফেক্ট। এটা কি? আচ্ছা, বেসিক লগুলো একটু বলে নিই। বেসিক ল ছিল 3টি। একটা হচ্ছে ফললাভের সূত্র বা ল অফ ইফেক্ট, 2 নম্বর হচ্ছে অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ, এবং 3 নম্বর ছিল প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। আপনাকে সিরিয়ালি এরকমও বলতে পারে যে থর্নডাইকের মুখ্য সূত্রে প্রথম সূত্রটি কী ছিল, তাহলে আপনাকে বলতে হবে ফললাভের সূত্র। নেক্সট ছিল অনুশীলনের সূত্র, তারপর হচ্ছে প্রস্তুতির সূত্র। ওকে, এরপর আমরা সেকেন্ডারি ল 5টি ছিল, এই নামগুলো একটুখানি জেনে নিই। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র বা প্রিন্সিপাল অফ মাল্টিপল রেসপন্স, ঠিক আছে? এরপরে হচ্ছে মানসিক প্রস্তুতির সূত্র, অর্থাৎ প্রিন্সিপাল অফ বা ল অফ বলতে পারেন মেন্টাল সেট, যেটা বা মানসিক প্রস্তুতি, মেন্টাল সেট, হ্যাঁ, মানসিক প্রস্তুতির সূত্র। নেক্সট হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। এটা কি না পার্সিয়াল অ্যাক্টিভিটি, ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি বা প্রিন্সিপাল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি বলা যেতে পারে। নেক্সট হচ্ছে আত্মীকরণ বা সাদৃশ্যের সূত্র। এটা হচ্ছে কি না অ্যানালজি, অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যানালজি যেটা বলা হয়। এবং আরেকটা হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। হ্যাঁ, এই অ্যাসোসিয়েশন করা, এই শিফটিং করা, হ্যাঁ, সঞ্চালন, অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এই জায়গাগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি ডিটেলসে এই বেসিক লগুলো যেটা ছিল সেই ডিটেলসে এইগুলো একটুখানি বলবো আপনাদেরকে। তারপরে কয়েকটা এমসিকিউ আমরা এখান থেকে দেখে নেব, যেগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর বাইরে অনেক এমসিকিউ রয়েছে। এমসিকিউর পিডিএফগুলো আমি চ্যানেলের ডেসক্রিপশনে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন। ওকে, যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, ভিডিওগুলোর পরে আপনাদেরকে এর উপরে ডিটেলসে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আগে ডিটেলসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারপরে পিডিএফগুলো দেওয়া হয়। ওকে, তো চলুন, প্রথমে যেটা হচ্ছে ফল লাভের সূত্র বা ল অফ ইফেক্ট। এটা কি না তিনি বললেন যে এই এস এবং আর, অর্থাৎ স্টিমিউলি এবং রেসপন্স, এদের মধ্যে কানেকশন, ঠিক আছে? এদের মধ্যে কানেকশন করতে গিয়ে যদি ফলটা ভালো হয়, হ্যাঁ, মানে প্রাণী যদি খুশি হয়, তৃপ্তি পায়, তাহলেই কিন্তু এই বন্ডটা শক্তিশালী হবে, ঠিক আছে? মানে এস আর এর মধ্যে বন্ডটা শক্তিশালী হবে। আবার যদি দেখা গেল এস এবং আর এর মধ্যে কানেকশন করতে গিয়ে, স্টিমিউলি এবং রেসপন্সের মধ্যে কানেকশন করতে গিয়ে প্রাণীটা ফল পেল না, রেজাল্ট কিছু হচ্ছে না, ইফেক্টটা খুব ভালো হচ্ছে না, তাহলে কি সে বিরক্ত হবে। এই জন্যে ফলটা, কানেকশনটা কি শিথিল হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফল লাভের সূত্র। ফল লাভ মনে রাখবেন, ফল লাভে হচ্ছে ফল কথাটা থাকবে, রেজাল্ট কথাটা থাকবে। অর্থাৎ এস এবং আর এর মধ্যে, স্টিমিউলি এবং রেসপন্সের মধ্যে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে কানেকশন করার সময়ে যদি প্রাণী ফল পায়, ফল লাভ হয় বা ফলদায়ক কানেকশনটা হয়, তাহলে বন্ডটা তৃপ্তিদায়ক হবে। এবং যদি কানেকশনটার সাথে বিরক্ত হয় প্রাণী, তাহলে কিন্তু কানেকশনটা শিথিল হয়ে যাবে, ঠিক আছে? এটা কথা আপনারা ভালোভাবে মনে রাখবেন। ওকে, নেক্সট হচ্ছে কি ল অফ এক্সারসাইজ, অর্থাৎ অনুশীলনের সূত্র। এটা কি না এখানে একটা ভালোভাবে মনে রাখবেন, এই ল অফ এক্সারসাইজ অনুশীলনের সূত্রের
আরও দুটো পার্ট ছিল, দুটো সাব পার্ট ছিল। হ্যাঁ, এটাকে দুটো অংশে ভাগ করা হয়। এই সাব লসগুলো কি? একটা হচ্ছে ল অফ ইউজ আর ল অফ ডিসইউজ। অর্থাৎ একটা ইউজ মানে ব্যবহার করা, অর্থাৎ ব্যবহারের সূত্র, এবং আর একটা হচ্ছে অব্যবহারের সূত্র, ডিসইউজ বলা যেতে পারে এটা। হ্যাঁ, অব্যবহারের সূত্র। তো এই জিনিসগুলো আপনারা জানতে হবে। অনুশীলন, যদি অনুশীলন করা হয়, হ্যাঁ, সব রকম অবস্থা ঠিক রেখে যদি অনুশীলন করা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু কানেকশনটা ভালো হবে। আর যদি অনুশীলন না করা হয়, প্র্যাকটিস না করা হয়, এক্সারসাইজ করা না হয়, ড্রিল না করা হয়, তাহলে কি হবে? ডিসইউজ যদি হয় তাহলে কি হবে না, কানেকশনটা ঠিকঠাক থাকবে না। ওকে, এই কথা আপনারা ভালোভাবে মনে রাখবেন। অনুশীলনের সূত্র। নেক্সট হচ্ছে প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। এটা কি? রেডিনেস মানে, রেডি মানে প্রস্তুত। এই প্রস্তুত অর্থাৎ এই যে এস এবং আর, এই স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে যদি বন্ড কানেকশন করার সময়ে যদি প্রাণী প্রস্তুত থাকে, প্রাণী যদি রেডি থাকে, ঠিক আছে, তখন যদি এই সংযোগটা করা হয় তাহলে কিন্তু প্রাণী তৃপ্তি পাবে, প্রাণীর খুশি হবে এবং কানেকশনটা খুব সুন্দর হবে, বন্ডটা শক্তিশালী হবে, শিথিল হবে না, দুর্বল হবে না। ঠিক আছে। আর যদি প্রাণী প্রস্তুত না থাকে তাহলে কিন্তু এখানে বিরক্ত হবে। প্রস্তুত না থাকলে এই ধরনের কাজ করা ঠিক হবে না। ধরুন আমি আপনাকে আজকে একটা ক্লাস দিচ্ছি, আপনি বিরক্ত বোধ করছেন যে আমি এখন দেখব না, আপনি রেডি নাই, তাহলে কিন্তু রেডি না থাকলে, হ্যাঁ, ছাত্র যদি রেডি না থাকে, আপনি যাকে পড়াবেন সে যদি রেডি না থাকে তাহলে কিন্তু সে আপনার পড়াটা নিতে পারবে না। ঠিক আছে, আপনার এই বন্ডটা আপনি যে চাইছেন যে তার রেজাল্টটা ভালো হোক, সেটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো রেডিনেস থাকা, রেডি থাকা, প্রস্তুত থাকার সময়েই কিন্তু সংযোগটা ঘটানোর চেষ্টা করতে হবে। ওকে, তো এই হচ্ছে ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ ইফেক্ট। ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র। ভালোভাবে মনে রাখবেন, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র এবং প্রস্তুতির সূত্র। এই এই তিনটা সূত্র আপনারা মুখ্য সূত্র বা প্রধান সূত্র বা বেসিক ল ছিল এই থর্নডাইকের এই তিনটা। এবং গৌণ সূত্র বা অপ্রধান সূত্র, সেকেন্ডারি লজ ছিল 5টি। একটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, মানসিক প্রতিক্রিয়া সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, আত্মীকরণ বা সাদৃশ্যের সূত্র এবং অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই জায়গাগুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন। এইভাবে চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা পয়েন্টকে একদম জলের মতো করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আপনাদের সামনে আসবে সেটাকে একটু বাজিয়ে রাখবেন, অন করে রাখবেন, তাহলে আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে, কোন জায়গায় আপনাদের ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো আপনারা বলবেন, অথবা আপনারা কি ধরনের ভিডিওগুলো চান, কোন ধরনের ভিডিওগুলো চান, কি করলে আপনাদের উপকার হবে, সেইগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না। আর একটা কথা, বন্ধুদের মধ্যে, হ্যাঁ, আপনার স্ট্যাটাসে, ফেসবুকের স্ট্যাটাস হতে পারে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হতে পারে, এইগুলোতে আমার চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। চ্যানেল যত তাড়াতাড়ি গ্রো করবে, আমি কাজে এনার্জি পাবো, কাজে মোটিভেটেড হব, আপনাদেরকে আরও বেশি বেশি নতুন নতুন জিনিস দিতে পারবো। ঠিক আছে, টপিক ওয়াইজ এমসিকিউগুলো ডিসকাস করা হবে। এখন এই টপিকের উপরে আমরা কতগুলো এমসিকিউ দেখে নেব। চলুন তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। এখানে টোটালে 7টা কোশ্চিন করা হয়েছে এবং 7টা কোশ্চিনকে একটু ভালোভাবে দেখে নেবেন, বোঝার চেষ্টা করবেন। এই ধরনের কোশ্চিনগুলো পরীক্ষায় হয় বলে এখানে আলোচনা করা হচ্ছে। 1 নম্বরটা খুব সহজে রাখা হয়েছে যেন আপনার কাজে এনার্জি পান, ভালো লাগে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, অর্থাৎ সংযোজনবাদ, এটাকে কানেকশনিজমও বলা যেতে পারে। ঠিক আছে, এই কানেকশনিজম, এই তত্ত্বের মুখ্য প্রবক্তা কে? 1 নম্বর স্কিনার, 2 নম্বর প্যাভলভ, অপশন সি বলছে থর্নডাইক, অপশন ডি বলছে থার্স্টন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থর্নডাইক।
এটা তো জানছেন যে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এটাকে কানেকশনিজম বলা হয়, সংযোজনবাদ বলা হয়। আমি একটু আগে বললাম যে এস এবং আর এর মধ্যে কানেকশনিজম, অর্থাৎ এই কানেকশন বা এস আর বন্ড থিওরিও বলা হয়। ঠিক আছে, তো এই থিওরি অর্থাৎ সংযোজনবাদের তত্ত্ব, এইটার মুখ্য প্রবক্তা কে ছিলেন? তো আপনার সঠিক উত্তর হবে অপশন সি, থর্নডাইক। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। অপশন দেওয়া আছে এখানে, আপনাদের কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টগুলো দেখুন এবং এইগুলো কে বলেছেন, কোন প্রশ্নটা আপনাকে পড়ে নিন। অপশন 1 নম্বরে বলা হয়েছে উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করা। তাহলে বিড়াল বেরোতে জানে না যে কোনটা দিয়ে বেরোবে, সে উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করছে। যে তার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল কিন্তু সে জানছে না যে আমি এই জায়গাটাতে ক্লিক করে এই জায়গাতে চাপ দিয়ে আমাকে বেরোতে হবে, সে জানছে না, তবুও সে চেষ্টা করছে। হঠাৎ করে সাফল্য পেয়ে গেল। আচ্ছা, ভুল চেষ্টা বাতিল করা। আস্তে আস্তে একের পরে এক যখন পরে থেকে যখন ঢোকানো হচ্ছে, তখন সে এদিকে ওইদিকে না গিয়ে সে নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। এটা কোন থিওরিতে বলা হচ্ছে? সঠিক চেষ্টা নির্বাচন করা, অর্থাৎ সঠিকটা বেছে নেওয়া। ঠিক আছে, এবং যান্ত্রিকভাবে শিখন হয়, হঠাৎ করে শিখন হয়ে গেল, শিখে যাচ্ছে যে এটা এইভাবে করতে হয়। এখানে বুদ্ধির কোনো ভূমিকা নেই। কোন মনোবিদ শিখন তত্ত্ব সম্পর্কে উক্ত বিষয়গুলি উল্লেখ করেন? অপশন এ উডওয়ার্থ, অপশন বি স্কিনার, অপশন সি থর্নডাইক, অপশন সি কোহলার। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থর্নডাইক। ভালোভাবে এগুলো মনে রাখবেন, দেখবেন, বোঝার চেষ্টা করুন। নেক্সট প্রশ্ন চলুন, 3 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সঠিক? প্রশ্ন হচ্ছে শিখনের প্রচেষ্টা ও ভুলের নীতির শিক্ষাগত তাৎপর্য কী? এর শিক্ষাগত কী ছিল, তাৎপর্যটা কী ছিল প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব সম্পর্কে? অপশন এ বলা হচ্ছে শিক্ষার্থীর ক্ষমতার প্রেক্ষিতে বিষয়বস্তু নির্বাচন করা। অপশন বি শিক্ষার্থীর ক্ষমতা, অর্থাৎ শিক্ষার্থীর যে সামর্থ্য রয়েছে, মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, সেই অ্যাবিলিটিটাকে যাচাই করে বিষয়বস্তুটাকে নির্বাচন করতে হবে। অপশন বি বলছে পূর্বার্জিত শিখনের ভিত্তিতে বিষয়বস্তু নির্বাচন করা, অর্থাৎ তার যে পাস্ট এক্সপেরিয়েন্স রয়েছে সেই এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়েই কিন্তু বিষয়বস্তুটাকে নির্বাচন করার কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা বিচার করে তাকে প্রশ্ন করা, সে যেন সঠিকভাবে উত্তর দিতে পারে এমন ধরনের প্রশ্ন করাই যথেষ্ট। এরকম প্রশ্ন করতে হবে নাকি উপরের সবগুলি? তাহলে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, এই উপরের 3টাই সঠিক রয়েছে। তাহলে উপরে সবগুলো হবে এক্ষেত্রে 3 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, প্রশ্নটাকে ভালোভাবে বুঝে অপশনগুলোকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে উত্তর করতে পারবেন। নেক্সট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই বইটির লেখককে? না আইভান পেত্রোভিচ প্যাভলভ বা আইপি প্যাভলভ, বিএফ স্কিনার মানে ভারহুডস ফ্রেডরিক স্কিনার। অপশন সি বলছে ইএল থর্নডাইক অর্থাৎ এডওয়ার্ড লি থর্নডাইক, এবং আরেকটা হচ্ছে আর এম গ্যাগনে, রবার্ট গ্যাগনের কথা বলা হচ্ছে। তো এখানে সঠিক উত্তর কী হবে না? অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই গ্রন্থটির লেখক, এই বইটির লেখক হলেন কে না? অপশন সি ইএল থর্নডাইক। ঠিক আছে, এটা 1899-এ এই প্রকাশ পেয়েছিল এই বইটা। তো এই বইটা ভালোভাবে মনে রাখবেন। অনেকগুলো স্পিয়ারম্যান হয়তো অপশান থেকে গেল, তো এই সঠিক উত্তরটা আপনাকে বেছে নিতে হবে থর্নডাইক। চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে থর্নডাইকের শিখনের নীতিগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? তাহলে যে নীতিগুলোর কথা বলা হয়েছে, যে সূত্রগুলোর কথা বলা হয়েছে, যে লজ কথা বলা হয়েছে, সেই লজগুলো এখানে উল্লেখ রয়েছে। তার মধ্যে একটা ল এর কথা তিনি বলেননি। কোন ল এর কথা তিনি বলেননি? তাহলে লগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। ওকে, ওখানে 3টা আর এইদিকে 5টা, গৌণসূত্র 5টা। এখানে কোন অপশানগুলো রয়েছে দেখে নিই। অপশান এতে বলা হচ্ছে একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতি, অর্থাৎ বহুমুখী প্রস্তুতির সূত্র বা প্রতিক্রিয়া সূত্র, মাল্টিপল রেসপন্সের কথা তিনি বলেছেন। এটা তাহলে সঠিক, এটা ঠিক আছে। অপশন বি এর কথা, অপশন বি বলা হচ্ছে মানসিক প্রতিক্রিয়া সূত্র বা মানসিক প্রস্তুতির সূত্র বলা হচ্ছে মেন্টাল সেট, অবশ্যই মেন্টাল সেটের কথা তিনি বলেছেন।
অপশন সি বলছে সামগ্রিক প্রতিক্রিয়ার সূত্র, এবং অপশন ডি বলা হচ্ছে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তো এই অনুষঙ্গমূলক অর্থাৎ অ্যাসোসিয়েটিভ শিফটিংয়ের কথা তিনি কিন্তু বলেছেন, অনুষঙ্গমূলক সঞ্চালনের কথা তিনি বলেছেন। অপশন সি এ যেটা দেখলাম যে সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি, এই কথাটা তিনি থর্নডাইক তাঁর শিখন তত্ত্বে বলেননি। তাহলে এটা হয়ে যাবে আপনার সঠিক উত্তর। অপশন প্রশ্নে বলা হয়েছিল কোনটি সঠিক নয়, তাহলে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক নয়? অপশন এ, অপশন বি, অপশন ডি এগুলোর কথা তিনি বলেছেন, কিন্তু অপশন সি এর কথা তিনি বলেননি। সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি বা সামগ্রিক প্রতিক্রিয়ার সূত্র এই কথাটা তিনি বলেননি। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। প্রশ্নটাকে ভালো করে বুঝবেন, তাহলেই কিন্তু উত্তরগুলো করতে পারবেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, আর দুটো মাত্র প্রশ্ন রয়েছে, 7 নম্বর পর্যন্ত প্রশ্ন করা হয়েছে এখানে। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শিখনের ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব অনুযায়ী প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? উদ্দীপক অর্থাৎ স্টিমিউলি বা স্টিমিউলাস। অপশন বি বলা হচ্ছে প্রতিক্রিয়া মানে রেসপন্স, নাকি উপরের দুটোই, নাকি উপরের কোনোটাই নয়। তো ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অনুযায়ী কি দরকার? উপরের দুটোই দরকার, উদ্দীপকও দরকার, প্রতিক্রিয়ারও দরকার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, এরপরে 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে থর্নডাইকের তত্ত্বটি নিচের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এই প্রশ্নটার আপনাদেরকে কমেন্টে উত্তর দিতে হবে। প্রশ্নটাকে একটু অপশানগুলোকে একটু আমি দেখে নিই, চলুন। অপশান এ বলা হচ্ছে আচরণগত তত্ত্ব বা বিহেভিয়ারিজম বলা হয়, নাকি জ্ঞানীয় তত্ত্ব বা কগনিটিভিস্ট বলা হয়, নাকি মনোবিশ্লেষণের তত্ত্ব বা সাইকো অ্যানালাইটিক বলা হয়, নাকি উপরের কোনোটাই নয়। এর সঠিক উত্তর কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই করার চেষ্টা করব। এইভাবে চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে বাজিয়ে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। কাইন্ডলি দয়া করে ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন। টপিক ওয়াইজ যে এমসিকিউ ভিডিওগুলো দেওয়া হচ্ছে, পিডিএফগুলো তার ফ্রিতে দিয়ে দেওয়া হয়। ওকে, তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।